ঢাকেশ্বরীতে দুর্গাপূজার প্রস্তুতি দেখলেন প্রধান উপদেষ্টা। বললেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে সব ধর্মের মানুষকে। আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য মাহমুদুর রহমানের। জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। রাকসুতে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। এ পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা। বগুড়ার শিবগঞ্জে প্রবাসী স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত আসন পুনর্বিন্যাস আন্দোলন স্থগিত। ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। যদি 21 তারিখে সুরাহা না হয়, তাহলে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আন্দোলনে নামবে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাইলে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান। বলেন, বিশ্ব অনুসরণ করবে এমন রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ের কথা। সকাল 11টা নাগাদ তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান। পরিদর্শন শেষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে শুভেচ্ছা বিনিময়ে সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। আর এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নানা পরিকল্পনার কথাও শোনেন তিনি। একই সাথে বলেন, কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের মর্যাদা দিতে রাষ্ট্র বাধ্য। বলেন, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, আর বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। বলেন, এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন তাকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। নিজ সাক্ষ্যের শেষ দিন ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার 15 বছরে যে চরম দুর্নীতি এবং মানবতা বিরোধী অপরাধ করেছেন, এর প্রেক্ষিতে জনগণের প্রত্যাশা আর যেন দেশে ফ্যাসিবাদ কায়েম না হয়। এর আগে সোমবারও দিনভর সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। তিনি বলেন, 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেই বুঝতে পারেন সেনাবাহিনীকে দুর্বল না করে এবং বিএনপিকে না ভাঙতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। সে লক্ষ্যে পুলিশ ও বিচার বিভাগকে ব্যবহার করে একের পর এক অপকর্ম, গুম, খুন, মিথ্যা মামলায় রাজনৈতিক ব্যক্তিদের আটক করতে থাকেন। তিনি নিজে 2 দফায় 39 দিন রিমান্ডে ছিলেন, জানিয়ে নির্যাতনের কথাও তুলে ধরেন। আদালতকে এই সম্পাদক বলেন, শেখ হাসিনার সময় দেশ পরিণত হয়েছিল ভারতে অঘোষিত উপনিবেশে। আর শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা সাক্ষ্য গ্রহণ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে একই মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে আজ তার সাক্ষ্য নাও নেওয়া হতে পারে। আরও 2-1 সাক্ষ্য গ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার স্বৈর শাসক হয়ে ওঠার কাহিনী এবং স্বৈর শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন, তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণ টেনেছেন।
এ ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। ট্রাইব্যুনালে যাচ্ছি, আমাদের সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন আমাদের জন্য। বিথি, সাক্ষ্য প্রদানের দ্বিতীয় দিনে মাহমুদুর রহমান আর কি বললেন, একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। বৃষ্টির সাক্ষ্য গ্রহণের আজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সাক্ষ্য গ্রহণে তিনি আছে জাতিসংঘের শেখ হাসিনা সম্পর্কিত যে প্রতিবেদনগুলো আছে, জুলাই নিয়ে যে প্রতিবেদনগুলো আছে সেগুলো তুলে ধরেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যে পরিণতি হয়েছিল এবং তারপর সেই পরিণতি যেন আর কোথাও না হয়, নেভার অ্যাগেইন এই শব্দটি উল্লেখ করা হয়েছিল। এই পরিণতি যেন আর কোথাও না হয়, কোথাও কোনো ফ্যাসিস্ট যেন উঠতে না পারে। ওই সময় যে রব উঠেছিল সারা বিশ্বে, এই যে বিচার চলছে, এই ন্যায় বিচারের মাধ্যমে গত 15 বছর যে দুর্নীতি হয়েছিল, যে অন্যায় মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, তার জন্য অবসান হয় এবং এর জন্য কোনো পুনরাবৃত্তি না হয়, সেই প্রত্যাশার কথা তিনি ব্যক্ত করেছেন এবং বলেছেন যে 1400 শহীদ পরিবার আছে, সেই শহীদ পরিবারের সদস্যরা তারা অপেক্ষায় আছে একটি সুষ্ঠু ন্যায় বিচার দেখার জন্য এবং আহত পরিবার তারাও আছেন একটু ন্যায় বিচার দেখার জন্য। সুতরাং জুলাই কমান্ড শেখ হাসিনা এবং জুলাই রেসপন্সিবিলিটি, কমন রেসপন্সিবিলিটি, অর্থাৎ কমন রেসপন্সিবিলিটি বলতে তিনি বুঝিয়েছেন, যিনি নির্দেশ দিয়েছেন হত্যার জন্য এবং হত্যাকাণ্ড বা নৃশংসতা বন্ধের জন্য যারা কোনো ধরনের উদ্যোগ নেয়নি তাদেরকে তিনি বলেছেন যে জুলাই কমান্ড রেসপন্সিবিলিটি, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং এটা হচ্ছে সাধারণ জনগণের প্রত্যাশা। এবং তিনি দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি চান, এই সাক্ষ্য দিয়েছেন এবং তিনি চান যে এর যেন সুষ্ঠু বিচার হয় এবং এই যে ফ্যাসিস্ট যে দূর হয়েছে, ফ্যাসিস্ট যে চলে গেছে, এটা যেন নতুন করে কেউ যেন ফ্যাসিবাদ রূপ নিতে না পারে, সেটি তিনি ব্যক্ত করেছেন। তো সাক্ষ্য শেষ হয়েছে এবং জেরাও শুরু হয়ে গেছে, যদিও এখন ব্রেক চলছে। জেরাতে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে একটি বিষয় ছিল যে কমন রেসপন্সিবিলিটি নিয়ে। তখন বলেছিলেন যে তার সেই জেরায় তিনি বলেছেন যে 14 পরে যতগুলো নিয়োগ হয়েছে শেখ হাসিনার আমলে, সবগুলো কোনো নিয়োগই আসলে যোগ্যতা দিয়ে হয়নি। প্রত্যেকটি নিয়োগের তোষামত এবং শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা কাজে লাগবে মতো তাদেরকেই হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছিল। তো বাকি যেটা শুরু হলে বাকি যেটা কি হচ্ছে সেগুলো নিশ্চয়ই তখন আবার আপনি আমাদেরকে জানাবেন। বেশ বিস্তারিত তথ্য আপনি আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ বিথি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13, এইচএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। ভোটের দিন 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে আর থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, জানাবেন তৃতীয় দিনের মতো যেহেতু প্রচারণা চলছে, কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আর শিক্ষার্থীদের মধ্যে এই রাকসু নির্বাচন নিয়ে আগ্রহ কেমন দেখছেন? বৃষ্টি, শিক্ষার্থীদের মধ্যে রাকসুর নির্বাচন নিয়ে দারুণ আগ্রহ। সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি একাডেমিক ভবন এবং জায়গাগুলো ঘুরে দেখেছি যে শিক্ষার্থীদের যে উপস্থিতি এবং এই রাকসু নিয়ে এখন বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু শুধু রাকসু নিয়েই আলোচনা চলছে। এবং সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 12টি প্যানেল রয়েছে রাকসুর। এই 12টি প্যানেলের যারা রয়েছেন তারা তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে তারা প্রচারণায় নেমেছেন। এবাদেও যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সকলেই রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা প্রচারণা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরছেন এবং সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন সে বিষয়গুলো তারা জানাচ্ছেন। এর মধ্যে যেমনটি তারা বলছেন যে নারী শিক্ষার্থীদের যে মানসিক স্বস্তি ও ব্যক্তিগত প্রয়োজনের প্রতি গুরুত্ব দিয়ে অনুষদের স্যানিটারি সুবিধাসহ আলাদা কমন রুম এবং বিভিন্নভাবে সেখানে
নামাজ ঘর থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কারণে মানসিক চাপের সম্মুখীন হন। তাদের সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য কেন্দ্রকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। সেই সাথে সাথে প্রফেশনাল কাউন্সিলের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি সব হল এবং একাডেমিক ভবনে আধুনিক ইলেকট্রনিক্স পানির যে ফিল্টার সেটি স্থাপন করার যে বিষয়টি সেটি নিয়ে তারা কাজ করবেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অসচ্ছল বিশেষ যে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশাসন এবং অ্যালামনের সাথে সমন্বয় করে বিশেষ টিম সহায়তায় যে সেল গঠনে কিন্তু তারা কাজ করবেন এবং সাইবার বুলিং রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সাইবার বুলিং রোধে যে প্রশাসনের পক্ষ থেকে একটি সেল থাকলেও সেখানে সঠিক যে কার্যক্রম সেই কার্যক্রম নেই এবং সেই কার্যক্রম নিয়ে তারা কাজ করবেন। সেই সাথে সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক বিষয়ের যে প্রতিশ্রুতি তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো যারা ক্যান্ডিডেট রয়েছে তারা তুলে ধরছেন, তারা কাজ করবেন বলে তারা আশ্বাস দিচ্ছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তারেক। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের আজ শেষ দিন। সকাল থেকে নির্বাচন কমিশন অফিসে আগ্রহীরা হাজির হচ্ছেন, মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পাশাপাশি যারা আগে মনোনয়নপত্র নিয়েছে তারা আবার জমা দিচ্ছেন। 2 দিনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নেন 97 জন প্রার্থী। হল সংসদে মনোনয়ন নেন 72 জন। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ এ পর্যন্ত 3টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আর আগামী বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চাকসুর ভোট নেওয়া হবে 12 অক্টোবর। মোট ভোটার 27,634 জন। যাচ্ছি এ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আমাদের জন্য অপেক্ষা করছেন। আজ যেহেতু শেষ দিন, জোবায়েদ, এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কারা কারা জমা দিলেন তাও জানতে চাই। বৃষ্টি, মনোনয়ন কতগুলো নেওয়া হয়েছে বা কতটা জমা পড়েছে সেটা আমরা জানতে পারবো বিকেল নাগাদ, কারণ এখন পর্যন্ত মনোনয়ন বিতরণের যে কার্যক্রম সেটা চলছে এবং যারা প্রার্থীরা আছেন তারা একেবারে সকাল থেকেই তাদের যে কাঙ্ক্ষিত পদটি আছে সেটা হল সংসদ কিংবা কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটার মনোনয়ন তারা গ্রহণ করছেন, মানে মনোনয়নপত্র নিচ্ছেন। এরপর অনেকে আবার জমাও দিয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই ছাত্র অধিকার পরিষদের প্যানেল, একেবারে সম্পূর্ণ প্যানেল এসে তারা তাদের মনোনয়ন সংগ্রহের যে কার্যক্রম সেটার জন্য তারা এসছেন। ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মীকে আমরা দেখেছি তারা নিজেদের মতো করে মনোনয়ন ফর্ম নিয়েছেন, তবে এখন পর্যন্ত ছাত্রদল থেকে কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। পাশাপাশি আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর শিবিরের প্যানেল ঘোষণা হতে পারে এবং শিবিরের যখন প্যানেল ঘোষণা হবে তখন সেখান থেকে আমরা জানতে পারবো যে আসলে শিবিরের প্যানেলে কিভাবে তারা মনোনয়ন নিচ্ছেন। পাশাপাশি যারা ভোটার আছে তারা তাদেরকেও দেখছি এবং যারা ফর্ম বিতরণ করছেন তারাও এই জায়গায় আছেন। একেবারে তিল ধারণের ঠাঁইটাও নেই বলা চলে এবং মানুষের যে আনাগোনা বা শিক্ষার্থীদের যে আনাগোনা সেটা আমি নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি। এবং এই যে মনোনয়ন সেটা আজকে একটু আগেই কিন্তু নির্বাচন কমিশনার তিনি ঘোষণা করলেন যে এটা যতক্ষণ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আসবে ততক্ষণ এই মনোনয়ন ফর্ম দেয়া হবে এবং সকাল থেকেই এটা আমরা দেখতে পাচ্ছি। আর সেখানে আমরা নারী শিক্ষার্থীদের দেখেছি মনোনয়ন নিয়েছেন। পাশাপাশি ইসলামী ছাত্রী সংস্থা ঘোষণা করে হল থেকে আগ্রহীরা মনোনয়নপত্র এখনো সংগ্রহ করছেন, সেই খবর জানাচ্ছিলেন। ধন্যবাদ জুবায়েদ। বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম, তার ছেলে ইমরান হোসেন। পুলিশ জানায় সকালে ওই বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে মা ছেলেকে ডাকাডাকি করেন স্বজনরা। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন ঘরের ভেতরে দুজনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মেহেরুল সুজন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুজন, এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা গেল কিনা, পুলিশ কি জানালো?
এখন পর্যন্ত এই নৃশংস যে জোড়া হত্যাকাণ্ড, মা এবং ছেলের যে জোড়া হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। আমরা ঘটনার পর যখন ঘটনা জানার পর ঘটনাস্থলে আসি, আমরা পুলিশের বেশ দেখেছি, পুলিশের ডিবি পুলিশের ইউনিটকে দেখেছি, সিআইডি এখনো ঘটনাস্থলে রয়েছেন। তারা ওই দুর্ঘটনা কবলিত যে ভেতরে তারা রয়েছেন, মরদেহগুলো সেখানে রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন আসলে চারপাশের যে এই পরিবারের সাথে কারো কোনো শত্রুতা আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা, যেহেতু দুদিন পরে এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং সেই উপলক্ষে কিন্তু বাড়িতে বেশ কিছু টাকা পয়সা, সোনা দানা এগুলোও ছিল। বাড়ি থেকে একটি মোটর বাইকও আসলে খোয়া গেছে। কিন্তু এইটি আসলে লুট করতে এসে হত্যাকাণ্ড নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে তারা এখনো পর্যন্ত তদন্ত করছেন, তদন্ত শেষ করে আসলে তারা জানাতে পারবে। তবে আরেকটি তথ্য পুলিশ জানাচ্ছেন যে এই বাড়িতে এই নিহত যে রানী বেগম এবং ইমরান, তাদের সঙ্গে ইমরানের এক চাচাতো ভাই থাকতেন, তিনি ক্লাস 9-এ পড়েন। তাকেও কিন্তু এই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আসলে এই নৃশংস কাণ্ড, এইভাবে মা এবং ছেলেকে বাড়ির ভেতরে ঢুকে কুপিয়ে কারণ কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই ঘটনার কারণ কিংবা রহস্য নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে তারা যেটি বলছেন যে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং সার্বিক যে পরিস্থিতি রয়েছে সব কিছু নিয়ে কিন্তু তারা তদন্ত চালাচ্ছেন এবং তদন্ত শেষে আসলে তারা নিশ্চিত করতে পারবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে। ধন্যবাদ সুজন, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি আমাদের। এর সাথে আমরা দুপুরে বাংলাদেশে একটা বিরতিতে যাচ্ছি, তবে ফিরে এসে থাকছে। তিস্তায় পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল, জলমগ্ন কয়েক হাজার পরিবার। সিলেটে বিপদসীমা ছাড়িয়েছে সুরমা কুশিয়ারা। প্রশাসনের আশ্বাসে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে রোববার থেকে আবার লাগাতার কর্মসূচি হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। সোমবারের সহিংসতার পর আজ সকাল থেকে পরিস্থিতি ছিল থমথমে। সকালে পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি পয়েন্টে ঢাকা খুলনা মহাসড়কের পাশে আন্দোলনকারীরা অবস্থান নেয়। তবে তারা মহাসড়ক অবরোধ করেনি। ফরিদপুর বরিশাল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক। এদিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। ডিসি মহোদয়ের বক্তব্যের উপরে আন্দোলন স্থগিত করা হয়েছে। জনদুর্ভোগটা যেন একটু কমে। ডিসি মহোদয় যেহেতু শান্তিপ্রিয় একটা কথা বলছে, যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তী পদক্ষেপ কঠিন আকারে এবং 12টি ইউনিয়নে একত্রিত হয়ে আন্দোলনে নামবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহাসড়কটাকে ক্লিয়ার রাখা, আর তাদের যে দাবি, এই দাবি সম্বলিত একটি প্রতিবেদন আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে আমাদের সহকর্মী তাজনুর ইসলাম খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, গতকাল যে সহিংসতার খবর আমরা জেনেছি, এরপরে কি কাউকে আটক করা বা গ্রেফতার করা হয়েছে কিনা এবং সরকারি দপ্তরগুলোতে যে হামলা ভাঙচুর করা হয়েছে সেগুলোর কি অবস্থা দেখছেন জানাবেন। প্রথম বিষয় হচ্ছে যে এই ঘটনায় এখন পর্যন্ত আটকের সেই রকম কোনো সুস্পষ্ট তথ্য কিংবা এই ঘটনায় কোনো রকমের কোনো মামলা হয়েছে কিনা সেরকম তথ্য এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি। আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আনুষ্ঠানিকভাবে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না। তারা সময় চাচ্ছেন যে বিশেষ করে যেই হামলা হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি নিরূপণের যেই কাজটি সেটি চলমান রয়েছে তেমনটি আমাদেরকে প্রাথমিক অবস্থাতে তারা জানিয়েছেন। এবং ক্ষতিগ্রস্তের যেই চিহ্ন সেটি আসলে এখান থেকেই শুরু করতে চাই। এই পাশে একটি গাড়ি রয়েছে, সেই গাড়ি এর মধ্যে অবশ্য পলিথিন দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বেশ একটা নতুন গাড়ি ছিল, সেটি পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছিল। সেই ধ্বংসস্তূপ, তার কিন্তু যেই ক্ষতচিহ্ন সেটি এখনও রয়ে গেছে ভাঙ্গা থানার যে আঙ্গিনা সেখানে। এবং তার ফলে যেটি হয়েছে, এই গতকালকের এই হামলার পরে ভাঙ্গা থানার যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত এর মধ্যে ঢাকা এবং বরিশাল থেকে
থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক থানার যেই প্রবেশদ্বার সেখানে তারা দায়িত্ব পালন করছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য মোটামুটিভাবে তারা প্রস্তুত রয়েছেন। যেহেতু আজকে আন্দোলন স্থগিত করা হয়েছে, তারপরে এক ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে রোববার গিয়ে তারা নতুন করে কর্মসূচি কিংবা লাগাতার কর্মসূচি দেওয়ার যে ব্যাপারটি সেটি বলা হয়েছে। সব মিলিয়ে আসলে ভাঙ্গার গতকালকের যে ঠিক এই সময়টাতে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই সময় অনুযায়ী এই 24 ঘন্টায় পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে, সেই কথা অন্তত এখন এসে বলা যায়। তার ফলে যে ভাঙ্গা থানার যেই স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমে খুব একটা ব্যাঘাত ঘটেছে সেটি বলার সুযোগ নেই। বরং আমরা গত ঘন্টাতে যেমনটি দেখাচ্ছিলাম যে উপজেলা পরিষদের ভেতরে যেই কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়ে যে বিভৎস রকমের ভাঙচুর, হামলা এবং লুটপাট হয়েছে সেই ক্ষতচিহ্ন খুব স্পষ্ট এবং সেখানে যেই দপ্তরগুলো রয়েছে, কৃষি অফিস রয়েছে, পরিসংখ্যান অফিস রয়েছে, নির্বাচন অফিস রয়েছে, সবগুলো অফিস আসলে একেবারে লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে এবং তাদের যেই ক্ষয়ক্ষতির মাত্রা সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের যে কত লম্বা সময় লাগবে সেই বিষয়ে তারা কোনোভাবেই নিশ্চিত হতে পারছেন না। বরং সবাই আসলে আজকের এই দিনটাতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি নিরূপণ করার চেষ্টা করছেন এবং এটি কিভাবে কত দ্রুত সম্ভব কাটিয়ে উঠে স্বাভাবিক কার্যক্রমে ফেরা যায় সেই প্রচেষ্টা আমরা তাদের মধ্যে দেখেছি। তবে যারা এই নির্বাচনী এলাকা ভাগ করার এই ঘটনার প্রতিবাদে যারা আন্দোলন করছিলেন তাদের আপাতত মাঠে সেই অর্থে দেখা যায়নি। বরং আমরা আলাদা করে যখন এই আন্দোলনের একজন সমন্বয়কের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের প্রতি তারা আস্থা রেখেই মূলত এই শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন এবং তারা আসলে সেই শনিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অনেক তথ্য আপনি আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ তাজনুর। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা বলেন নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সহ গুরুত্ব বিবেচনায় 4টি আসন পুনর্বহালের দাবি তারা জানিয়েছেন। আর এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুনরায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী ইয়ামিন আলী, তিনিও আমাদের জন্য অপেক্ষা করছেন। ইয়ামিন, বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি, এটা তো বেশ কিছুদিন যাবতই সেখানে একের পর এক কর্মসূচি চলছে। এখন পর্যন্ত কি কি কর্মসূচি দিয়েছেন, বিশেষ করে আগামীকাল কি কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, আমি যদি বলি যে গত 30 জুলাই থেকেই আন্দোলন শুরু হয়েছে। সেখান থেকে তারা প্রথমে মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে, অবরোধ করেছে, এরপরে হরতালের মতো কর্মসূচি। উপজেলা নির্বাচন অফিসগুলো তাদের যে অবরোধ কর্মসূচি ছিল, অবস্থান ধর্মঘট ছিল, তারা যে অবরোধ কর্মসূচি ছিল, অবস্থান ধর্মঘট ছিল, তারা সেটি পালন করেছে। আগামীকালকে তাদের যে কর্মসূচিটা রয়েছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুরূপ কর্মসূচি তারা পালন করবে। আরেকটু নতুন ভাবে যুক্ত করেছেন তারা, আজকে জানিয়েছেন সেটি হলো যে তারা এই আন্দোলনটিকে এখন বাগেরহাট থেকে ঢাকামুখী করতে চান। তাদের পরবর্তী যে কর্মসূচির একটি অংশ রয়েছে সেটি হলো যে গণস্বাক্ষর। এটার বাইরে তারা যে জিনিসটি আরো নতুন করে যুক্ত করেছেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয় সেখানে তারা অনশন করবেন, অবস্থান করবেন। এটার পাশাপাশি আইনি যে প্রক্রিয়াটা সেটিও তারা শুরু করেছেন। গতকালকে তারা উচ্চ আদালতে রিট করেছেন, যেটি আগামী সপ্তাহে এটির শুনানির কথা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলাতে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা শিফট চেঞ্জ হচ্ছে, একটি শিফট তারা চলে যাচ্ছে আর একটি শিফট নতুন করে আসছে। এখানে আমরা থাকা অবস্থায় কয়েকজন সেবা প্রার্থীকে আমরা দেখেছি ভিতরে ঢুকতে, অর্থাৎ আন্দোলনকারীরা যখন চলে গেছে তারও বেশ কিছু সময় পরে তারা জেনে শুনে তারপরে এসেছেন যে এখানে আসলে হয়তো সেবা পাওয়া যাবে কিনা। আমরা তাদেরকে ভিতরে ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি 2-1 কর্মকর্তা ভিতরে আছেন, তারা আসলে সেবা পেয়েছেন কিনা সেই বিষয়টি আমরা শতভাগ নিশ্চিত হতে পারিনি, তবে তাদের চলাচলে মনে হয়েছে সন্তোষ প্রকাশ চেহারায় মনে হয়েছে। তা এই ছিল এখানকার যে সার্বিক পরিস্থিতি। আর আন্দোলনকারীরা যেটি বলছেন সেটি হলো যে আমরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই আমাদের আন্দোলন কর্মসূচিটাকে একটু শিথিল করেছি। তার মানে এই না যে আমরা আন্দোলন থেকে পিছিয়ে গিয়েছি, আমরা আন্দোলনের মাঠেই আছি। আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। এই ছিল সার্বিক খবরাখবর। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনিও, ধন্যবাদ জানাচ্ছি আমিন আপনাকে।
আলোচনা টেবিলে হেরে সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা এমন অভিযোগ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, দাবি আদায়ে রাজপথ অবরোধ সহ সাধারণ মানুষকে জিম্মি তারা করবে না। দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ায় ডিপ্লোমাধারীদের সহিংস আন্দোলনের বিপক্ষে সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা আবারও তাদের 3 দফা দাবি তুলে ধরেন, যার অন্যতম নবম গ্রেডের নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া 10ম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিল সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলোচনার টেবিল ছেড়ে সড়ক অবরোধ সহ বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে ডিপ্লোমাধারীরা। বুয়েটের শিক্ষার্থীরা জানান, মানুষকে জিম্মি করে দাবি আদায় তারা সমর্থন করেন না। যারা সহিংসতা ও নৈরাজ্য করে, আপনারা কি তাদের পথ বেছে নেবেন, নাকি হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা চাচ্ছি আলোচনার মাধ্যমে যে যৌক্তিক সমাধান, সেই সমাধানের পথ আপনারা বেছে নেবেন? ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত 100% কোটা বাতিল করতে হবে। ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে। কলেজের শিক্ষার্থীদের জন্য কেনা মাইক্রোবাস, যেটায় কখনোই ওঠার সৌভাগ্য হয়নি কোনো ছাত্রছাত্রীর, তবে প্রতি বছরই নিয়মমাফিক পরিবহন ফি ঠিকই দিতে হয়। সেই মাইক্রোবাসের জন্য প্রতি মাসে খরচ করা হয় লাখ টাকা। এমনই নানা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের সরকারি কলেজে দুদক অভিযান চালায়। প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে, কিন্তু অধ্যক্ষের দাবি 1 পয়সারও গরমিল হয়নি। প্রতি মাসেই লাখ টাকা করে খরচ হয় এই মাইক্রোবাসের জন্য। গত 14 মাসে 14 লাখ টাকা ব্যয় করা হয়েছে গাড়িটির পেছনে। শুধু অস্বাভাবিক ব্যয়ই নয়, শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত গাড়িটি ব্যবহার হয় অধ্যক্ষের ব্যক্তিগত কাজে। অথচ প্রতি বছরই পরিবহন ফি দেয় সিরাজগঞ্জ সরকারি কলেজের 12,500 ছাত্রছাত্রী, কিন্তু তাদের জন্য নেই কোনো যানবাহন। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের থেকে নেওয়া টাকার কোনো হদিশও থাকে না কলেজ ফান্ডে। আমাদের যেহেতু আপনার কোনো পরিবহন নেই, তাহলে কেন এই আমাদের পরিবহন বাবদ টাকা নেওয়ার পর এই টাকাটা ব্যয় হলো 14 লক্ষ টাকা? তার মানে সম্পূর্ণ এই 14 লক্ষ টাকা গিয়েছে দুর্নীতি হয়েছে। যাতায়াত ভাড়া বা আপনার বাস খরচের এখানে আমাদের অলমোস্ট 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হইতেছে, অথচ আমাদের এখানে কোনো গাড়িই নাই। প্রস্তুত নিয়ে যাই, নিয়ে এসি, আবার পোস্ট অফিসে খাতা দিয়ে এসি, আর প্রিন্সিপাল স্যারের বাসায় থেকে নিয়ে এসি, নিয়ে যাই, এই ডিউটি করি। এমন একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান চালায় দুদক। বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করে দুদকের প্রতিনিধি দলটি। এ সময় বেশ কিছু অনিয়মের সত্যতাও পায় তারা। লগ বই পর্যবেক্ষণে দেখা যায় সেখানে কোনো মাইলেজ উল্লেখ নাই এবং কত লিটার তেল ব্যবহার করেছে এভাবে সুনির্দিষ্ট কোনো কিছু নাই, এবং গাড়িটা যে ছাত্ররা ব্যবহার করেছে এ ধরনের কোনো ছাত্রদের কোনো সিগনেচার কোনো কিছুই পাওয়া যায়নি। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা শুধু অধ্যক্ষ নিজের কাজের পারপাসে ব্যবহার করেছেন। যদিও 1 পয়সারও গরমিল হয়নি দাবি অধ্যক্ষের। জানালেন, সবকিছু হয়েছে নিয়মের মধ্যে থেকে। 1 পয়সাও আমিনুল ইসলাম সিস্টেমের মধ্যে থেকে সব কিছু সিস্টেমেটিক ওয়েতে খরচ হয়েছে। 1 পয়সা 9 এবং 6 হয়নি পরিবহন খাতে। যা ব্যয় হয়েছে সেটাই দিয়েছি, কিন্তু 15 মাসে ভ্যাট আইটি সহ এই খরচটি হয়েছে। গত বছরের 14 আগস্ট কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন আমিনুল ইসলাম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাটে ভারী বর্ষণের সাথে উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। চরাঞ্চলের কয়েক হাজার পরিবার এখন পানিবন্দী আর আশ্রয়ের জন্য খোঁজ করছেন উঁচু স্থান। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রয়েছে নদী ভাঙনের শঙ্কাও। এভাবেই লালমনিরহাটের লোকালয়ে প্রবেশ করছে ভারত থেকে নেমে আসা উজানের ঢল। এদিকে টানা বৃষ্টিতে এরই মধ্যে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। পানিতে তলিয়েছে আবাদি জমি, প্রাথমিক বিদ্যালয়। বিশুদ্ধ খাবার পানির সংকট সহ গবাদি পশু নিয়ে চরম বিপাকে স্থানীয়রা। বন্যা ছাড়াও রয়েছে নদী ভাঙনের আশঙ্কা। এসব সমস্যা সমাধানে প্রশাসনের উদাসীনতার অভিযোগ ভুক্তভোগীদের। বন্যাতে আমরা আমাদের বাড়ি ঘরে দেখা ছিন্ন বিচ্ছিন্ন, পানিতে হাঁস মুরগি নিয়ে সমস্যা, তারপরে ছাগল গরু নিয়ে একটা খুবই একটা ঝামেলার মধ্যে আছি। ভাগ্যই আমার খারাপ,
যদি খারাপ না হইতো তো আমার এই শোক করে দিবে চাই করে না। বাঁধ বাঁধার কথা বাঁধও বাঁধে না, বাঁধ যদি বাঁধতো তো আমরা একটা স্থায়ী হইতো। পানি উন্নয়ন বোর্ড কি করে না করে কোনো সংকেত দেয় না। ঘর বাড়ি বিভাগ তলে যাওয়ার লাগছে, খেলা বিভাগ ধ্বংস হয়ে গেল। বন্যা দুর্গতদের সহায়তা ও পুনর্বাসনে প্রশাসনিক নানা প্রস্তুতি রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা মনে করি যে বন্যা এরকম কোনো আশঙ্কা নেই, তা সত্ত্বেও আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। যদি পানি খুব বেশি হয় তখন আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্র এবং পরবর্তী ত্রাণ সহ অন্যান্য ব্যবস্থা করতে পারব। পানি নিয়ন্ত্রণে এরই মধ্যে ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তবে ভারী বর্ষণে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, এসব তথ্য আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি। কোথাও যদি আমাদের কাজের প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করব। লালমনিরহাটের হাতিবান্ধার গড্ডিমারি, সানিয়াজান, সিন্দুরনা, কালীগঞ্জের ভোটমারি সহ আদিতমারি উপজেলার মহিষখোচা ও সদরের রাজপুর, খুনিয়াগাছ ইউনিয়নের ১২টি গ্রামের অন্তত ৫,০০০ পরিবার রয়েছে পানিবন্দী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। প্রত্যেক মানুষ যেন দুর্যোগের আগেই সতর্কতা পায় সেই চেষ্টা করছে সরকার, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। জানিয়েছেন ঐক্যবদ্ধ জাতীয় স্বেচ্ছাসেবক তৈরি করা হবে যাদের মাধ্যমে সাহায্য পাবেন ক্ষতিগ্রস্তরা। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগ পূর্ব সতর্কতা নিয়ে জাতীয় সংলাপের উদ্বোধন করেন উপদেষ্টা। বলেন, দুর্যোগ পূর্ব সতর্কতা নিশ্চিতে সরকারি বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জরুরি। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্যোগপ্রবণ এলাকায় কাজ করা সম্ভব হবে। আয়োজনে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, আন্তর্জাতিক সাহায্য সংস্থা সহ দেশি বিদেশি এনজিও প্রতিনিধিরা অংশ নেন। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে যথার্থ সতর্কতা পান। প্রযুক্তির এই উন্নতি মানুষের কল্যাণে প্রয়োগযোগ্য করা আমাদের নৈতিক দায়িত্ব। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব ১১। সংস্থাটি বলছে, নয়ন পিয়াস বাহিনীর সাথে চাঁদপুর কেন্দ্রিক ডাকাতিতে অংশ নিত কালাম। সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন র্যাব ১১-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। গত ২৫ আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় স্থানীয় নৌ ডাকাত দল। নয়ন পিয়াস ও আবুল কালামের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মামলা হলে অভিযানে নামে র্যাব ১১। অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে কালাম নামে একজনকে। সংস্থাটি জানায়, নয়ন পিয়াস বাহিনীর সঙ্গে চাঁদপুর কেন্দ্রিক ডাকাতিতে অংশ নিত কালাম। নদী থেকে বালু উত্তোলন, নৌযানে চাঁদাবাজিও করত তারা। মেঘনা নদী কেন্দ্রিক যে সকল জাহাজ বা ট্রলার বা নৌকা যেগুলো চলাচল করে তাদের কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের ২০০ থেকে ১,০০০ টাকা পরিমাণ চাঁদা পার নৌকা তারা দিয়ে থাকে এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক এখানে বিভিন্ন গ্রুপের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এদিকে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লায় দুলাল হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, বিবাহ বিচ্ছেদের পরও আগের স্ত্রীকে নির্যাতনের ঘটনায় বর্তমান স্বামী হাশিমের হাতে খুন হন পূর্বের স্বামী দুলাল। মার্ডার করার পরে তারা স্থান ত্যাগ করেছে, যেটা একটা সূত্র দেয় এবং সেই সূত্র ধরে আমরা যখন তার পরবর্তীতে আরও ইনভেস্টিগেশন করি, সেই ইনভেস্টিগেশন থেকে আমরা তাদেরকে মোটামুটি সন্দেহভাজন হিসাবে তাদের কী করা হয় এবং সন্দেহভাজন হিসাবে তাকে যখন অ্যারেস্ট করা হয়, তাকে আইনের আওতায় আনা হয় এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে স্বীকার করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মুহূর্তে তিনি কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
নাহিদ ইসলাম কথা বলছিলেন, সরাসরি দেখাচ্ছিলাম আমরা। একজন সংবাদকর্মীর নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই, দিন রাত 24 ঘন্টায় তাকে সংবাদের জন্য সতর্ক সজাগ থাকতে হয়। কিন্তু তার কর্মপরিবেশ কতটা নিরাপদ, কতটা স্বাচ্ছন্দ্যময় তার জীবন, পেশাগত, আর্থিক, সামাজিক কিংবা শারীরিক নিরাপত্তাই বা কতটুকু? ডাকসুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির মৃত্যু কিংবা ডাকসুতে সংবাদকর্মীদের টানা দায়িত্ব পালনের মতো ঘটনা যেন সেই প্রশ্নই তুলল। সাংবাদিকতার শিক্ষকরা বলছেন, পেশাগত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন, যা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকেই। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। এখানে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং নারী ভোটাররা আজকের প্রখর উজ্জ্বল দিনের শুরুটা কি দারুণ উচ্ছল আর কর্মব্যস্ত ছিল এই সংবাদকর্মীর। চ্যানেল এস এর রিপোর্টার তরিকুল ইসলাম শিবলি খবর দিচ্ছিলেন ডাকসুর জমজমাট নির্বাচনের, কিন্তু হঠাৎ মৃত্যু। পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত মৃত্যু। তরুণ এই তাজা প্রাণ হারানোর শোক কি করে সইবে পরিবার? ছোট 2 সন্তানকে নিয়ে স্বামীহারা স্ত্রী এখন অকুল পাথারে। আমি ওখানে এখানে যে পড়ে গেছে, এখানে একটা ব্যথা পাইছে, ব্যথা ডাকছিল, পড়ে গিয়ে যে ব্যথা পাইছে ওখানে, তো দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছে। আমার তখন বোধ কাজ করতেছিল না, যেহেতু কোনো ব্যথার মধ্যে নাই, ও তো সব ব্যথার ঊর্ধ্বে চলে গেছে। শিবলির স্ত্রী জানালেন, ডাকসু নির্বাচনের উত্তেজনা আর টেনশনে আগের রাত থেকেই অনেকটা নির্ঘুম ছিলেন চ্যানেল এস এর এই সাংবাদিক। পরের দিন প্রচন্ড রোদ আর কাজের ধকল সব মিলিয়েই হয়তো আর সইতে পারেননি তরিকুল ইসলাম শিবলি। এই যে চলে গেছে না, আমি না মানে এই দেখতেছি, চিন্তা করতেছি যে আমার বাচ্চাটা তো বাবার নাম এখনো লেখা শিখে নাই, কিন্তু যেদিন সে প্রথম দিন বাবার নাম লিখবে সেদিন সে মৃত লিখবে। এটা যে চিন্তা করাটা, এই যে আমার যে চিন্তাটা আসতেছে, আমি যে সেই জিনিসটা নিতে পারতেছি না। আমি যখন ওর যে ওর মুখটা দেখতেছিলাম, ওর স্ট্রেচারের মধ্যে, হারাইলে ভাইয়া শুধু ফ্যামিলি হারাবে। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন শিবলি। ভালোবেসে বিয়ে করেছিলেন সোনিয়াকে। মধ্যবিত্ত জীবনের যাপনে টানপোড়েন থাকলেও সুখেই কাটছিল সংসার। কিন্তু শিবলির আকস্মিক মৃত্যুতে এখন অনিশ্চয়তায় পুরো সংসার। আমি বলতেছিলাম যে আমি তো তোমার ছাড়া দুনিয়াতে কোনোদিন কিছু চাই নাই, তোমার কাছে তুমি যাইও না, আমার কিছু লাগবে না, তুমি হলে চলবে, তুমি যাইও না। আমার মনে হচ্ছিল কি আমি যখন ডাকতেছি না, ও চোখ খুলতে যাচ্ছে, ঘুম থেকে উঠতে যাচ্ছে, উঠে নাই, এত ডাকলাম উঠে নাই। বললাম যে আয়াতাজবিন কার কাছে থাকবে, আয়াতাজবিন তো তুমি বাসা না গেলে ঘুমাবে না। অনেক দীর্ঘ একটি লাইন এবং রোদ ঝড় বৃষ্টি, যুদ্ধ সংঘাত কিংবা সহিংসতা, ঝুঁকি নিয়েই খবরের পেছনে ছুটতে হয় সংবাদকর্মীদের। কিন্তু কতটুকু নিশ্চিত করা গেছে পেশার শারীরিক ও আর্থিক নিরাপত্তা? আপনার কি আসলে টাকাটা বেশি দরকার, না আপনার জব স্যাটিসফ্যাকশন এবং সিকিউরিটিটা দরকার? সাংবাদিকের জব সিকিউরিটির বড় জায়গা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, এটা রিলেটেড। হ্যাঁ, সো এই জব স্যাটিসফ্যাকশন আনতে গেলে মোটা দাগে আপনাকে চিন্তা করতে হবে। শিবলির মৃত্যুর পর শোক জানিয়েছে তার প্রতিষ্ঠান, দিয়েছে আর্থিক সহায়তা। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়, সাংবাদিক সংগঠনগুলো। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ পেশার সার্বিক নিরাপত্তার বিষয়ে ভাববে কি রাষ্ট্র? আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির তদন্ত কমিশনের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা এই গণহত্যায় উস্কানি দিচ্ছে বলেও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে সরাসরি দায়ী করা হয়েছে। 72 পৃষ্ঠার প্রতিবেদনে গণহত্যার দাবিকে সমর্থনের জন্য হত্যাকাণ্ডের মাত্রা, ত্রাণ প্রবেশে বাধা, জোরপূর্বক বাস্তুচ্যুত ও ফার্টিলিটি ক্লিনিক ধ্বংসসহ বিভিন্ন আগ্রাসনের তথ্য তুলে ধরা হয়। আর গাজা এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রায় 65,000 ফিলিস্তিনির প্রাণ গেছে।
কাতারকে মুসলিম দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিলেও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা ছাড়াই শেষ হয়েছে আরব ইসলামিক সম্মেলন। দেশগুলো কূটনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্নভাবে তেল আবিবের উপরে চাপ প্রয়োগের দাবি জানিয়েছে। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তেল আবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রভাব উপেক্ষা করে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে আরবরা, সেটি নিয়েই প্রশ্ন রয়েছে। কাতারের আহ্বানে দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নেয় প্রায় ৬০টি মুসলিম দেশ, যাদের সবাই ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পাশাপাশি কাতারকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন। সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মুসলিম নেতারা। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের দাবিও উঠেছে। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় এনে নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। ইসরায়েলকে অর্থনৈতিকভাবেও চাপে ফেলা উচিত, কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে এ ধরনের পদক্ষেপ বেশ কার্যকর। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে প্রয়োজনে শক্তি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা একমত যে জিসিসির যে কোনো সদস্য রাষ্ট্রের উপর হামলার অর্থ সকলের উপর হামলা। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জিসিসি রাষ্ট্রগুলোর সমস্ত শক্তি প্রয়োগ করা হবে। আশা করছি আমাদের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আচরণ বন্ধ করার জন্য তাদের প্রভাব ব্যবহার করবে। জরুরি এই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেবল দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা, জাতিসংঘের সদস্যপদ স্থগিতে সমন্বিত পদক্ষেপ সহ একাধিক আহ্বান জানানো হয়েছে। তবে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কাতারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্ডান ও মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রভাব উপেক্ষা করে এসব দেশের জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিতের মতো সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইউরোপ এবং আরব নেতাদের নিন্দা, ক্ষোভ, হুমকির পরও বেপরোয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় আগ্রাসন বন্ধ নিয়ে কোনো উচ্চবাচ্য তো নেই, উল্টো যে কোনো দেশে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। আবারও জানিয়েছেন অস্ত্র উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও। আমরা জানি কাতারের নেতৃত্বে অনেক দেশ ও অঞ্চল ইসরায়েলের উপর অবরোধের পরিকল্পনা করছে। তারা বৈশ্বিকভাবে আমাদের একা করে দিয়েছে না, যুক্তরাষ্ট্র আমাদের সাথে আছে, আরও অনেক দেশই আছে। সামরিক অবরোধের বিরুদ্ধে যেমন সাফল্য পেয়েছি, কূটনৈতিক অবরোধের বিরুদ্ধেও পাব। দুপুরে বাংলাদেশের আয়োজন শেষ করব, তার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ঢাকেশ্বরীতে দুর্গাপূজার প্রস্তুতি দেখলেন প্রধান উপদেষ্টা, বললেন জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে সব ধর্মের মানুষকে। আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য মাহমুদুর রহমানের, জেরা করছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। রাকসুতে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। এ পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা। বগুড়ার শিবগঞ্জে প্রবাসী স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত আসন পুনর্বিন্যাস আন্দোলন স্থগিত। ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আন্দোলনে নামবে। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, সাথে থাকার জন্য